হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসির 10 ইয়ার্স কোশ্চেন আলোচনা করছি। যারা রেগুলার তারা প্রত্যেকেই জানো আমাদের 10 ইয়ার্স কোশ্চেনের একটা ক্লাস দিয়ে থাকি। বিপিএসসিতে আসা সমস্ত 10 ইয়ার্স কোশ্চেনটা আমরা এই পর্বে করে নিই। আপকামিং যে টিআরই 4.0 এক্সাম হতে চলেছে, আপকামিং যে টিআরই 4.0 এক্সাম হবে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সাম 4.0, তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ ডেডিকেটলি এই ক্লাসটি তাদের জন্য। তোমরা যারা রেগুলার তারা অবশ্যই জানো যে বিপিএসসির যে কোশ্চেনগুলো টিআরই পরীক্ষায় আসে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামে আসে, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 60 to 70% কোশ্চেন কিন্তু কমন আসে। তাই তোমাদের 10 ইয়ার্সটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর আগে আমি টিআরইর যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ার আমার চ্যানেলে করিয়ে দিয়েছি। যারা নতুন, যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা 2018 সালের প্রিলিমিনারিতে আসা কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অলরেডি এই 2018 সালের সেটটার ওপর আমরা দুটো ক্লাস করিয়ে দিয়েছি। আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে এবং 10 ইয়ার্সের ওপর ক্লাস নম্বর, এটা 10 ইয়ার্সের ওপর ক্লাস নম্বর 9, অর্থাৎ 10 ইয়ার্সের আমরা এর আগে 8খানা ক্লাস দিয়েছি। অর্থাৎ আমরা 2015 সাল, 2017 সাল এই দুটো সেট কমপ্লিট করে দিচ্ছি। আজকে 2018 সালটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 3টে ইয়ারের কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। এর আগের দিনে আমি 40 পর্যন্ত কোশ্চেন করিয়ে দিয়েছি এই সেটের। আজকে আমরা করব এই সেটের একদম 41 থেকে তোমরা পাবে 72 পর্যন্ত কোশ্চেন, মানে 32 কোশ্চেন তোমরা এই ক্লাসে দেখতে চলেছো। তাই ক্লাসটা অনেকটাই বড় হবে, ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখো, অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। আর চ্যানেলে যারা নতুন প্রথমবারের জন্য ভিজিট করলে বা যারা রেগুলার ভিজিট করো অতটা সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ওপেন করে দিও, যাতে করে আমি যখনই কখনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 41। হোয়েন ওয়াজ পাটনা লন রিনেমড অ্যাজ গান্ধী ময়দান? পাটনা লনটা গান্ধী ময়দানে নামকরণ করা হয়েছিল কবে, কখন? অপশান এ দেখো ডিউরিং কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময়। অপশান বি ডিউরিং অ্যান্টি সাইমন কমিশন র্যালি, অর্থাৎ সাইমন কমিশনের বিরোধিতার জন্য যে র্যালি হয়েছিল সেই সময়। নাকি ডিউরিং চম্পারণ সত্যাগ্রহের সময়। নাকি অপশান ডি দেখো নন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার সন্ধ্যাবেলা, স্বাধীনতার সময়। আর অপশান ই দেখো নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডিউরিং চম্পারণ সত্যাগ্রহের সময় এই নামকরণ হয়েছিল পাটনা লনের। পাটনা লনের নামকরণ গান্ধী ময়দান হয়েছিল চম্পারণ সত্যাগ্রহের সময়। দেখো এখানে সলিউশনটা আমি দিয়ে দিয়েছি এবং তোমরা অ্যান্সারটাও দেখতে পারো। এখানে আমি প্রত্যেকটা অ্যান্সার হাইড করে রেখেছি এবং লাস্টে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেবো এবং সলিউশনটাও তোমাদের পড়ে শোনাবো। দেখো পাটনা গান্ধী ময়দান ইজ দ্য হিস্টোরিক্যাল পার্ক। এটা একটা ঐতিহাসিক পার্ক আন্ডার ব্রিটিশ রুল। ব্রিটিশ আমলে ইট ওয়াজ ইউজড গল্ফ কোর্স অ্যান্ড হর্স রেসিং ট্র্যাক এবং কল্ড অ্যাজ এ পাটনা লন। এটা ব্রিটিশ ইন্ডিয়ায় এটাকে ব্যবহার করা হতো গল্ফ খেলার জন্য এবং হর্স রাইডিংয়ের জন্য, অর্থাৎ ঘোড়া যে রেস হয় সেই রেসের জন্য কিন্তু এই ময়দানটা ব্যবহার করা হতো। এটা পাটনা লন নামে পরিচিত ছিল। হোয়েন মহাত্মা গান্ধী কেম টু দিস প্লেস অ্যান্ড লঞ্চ দ্য চম্পারণ সত্যাগ্রহ 1917, অর্থাৎ 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ যখন গান্ধীজি এখানে চালু করলেন, এ হিউজ ক্রাউড গ্যাদার্ড হেয়ার টু হেয়ার হিজ স্পিচ অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন অর্ডিনারি ইন্ডিয়ান পিপল এন্টার দ্য গ্রাউন্ড। বলছে এই সময় গান্ধীজির বক্তৃতা শোনার জন্য সাধারণ মানুষ প্রথমবারের জন্য এই ময়দানে প্রবেশ করেছিল, এই লনে প্রবেশ করেছিল অর্ডিনারি মানুষরা। তার আগে কিন্তু অর্ডিনারি মানুষরা এইখানে প্রবেশ করতে পারতো না। দাস দ্য পার্ক ওয়াজ রিনেমড গান্ধী ময়দান ইজ অনার অফ গ্রেট মহাত্মা, অর্থাৎ মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে, মহাত্মা গান্ধীর সম্মানার্থে এটাকে নামকরণ করা হয় গান্ধী ময়দান। আশা করছি বোঝা গেছে। প্রত্যেকটা ইনফরমেশান তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ওয়াজ এস্টাবলিশড বাই। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এটি কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? বম্বে প্রেসিডেন্সি
বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন নির্মাণ করেছিল কার দ্বারা? দেখো অপশান এ রয়েছে ফিরোজ শাহ মেহতা, অপশান বি কে.টি. টেলাং, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান ডি তাইবাজি অর্থাৎ বরদ্দিন তাইবাজি, অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ বরদ্দিন তাইবাজি এনার সহযোগিতা এবং কেডি তাইলাং। এখানে দেখো বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এস্টাবলিশড বাই বরদ্দিন তাইবাজি এবং ফিরোজ শাহ মেহতা এবং কেডি তিলং ইন 1885, 1885 সালে বরদ্দিন তাইবাজি এবং ফিরোজ শাহ মেহতা এবং কেটি তিলংয়ের নেতৃত্বে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 43, হুজ এস্টাবলিশড ইম্পেরিয়াল কমিশন কর্প? কে ইম্পেরিয়াল কমিশন কর্প এটা নির্মাণ করেছিল? অপশান এ লর্ড মিন্টো, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড লিটন, অপশান ডি লর্ড রিপন, নাকি অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এবার বলে রাখি প্রত্যেকটা অপশান ইয়েতে নান অফ দ্য অ্যাবভ এবং মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এই অপশানটা প্রত্যেকটার ক্ষেত্রেই হবে, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রেই এই অপশানটা রয়েছে। তোমরা টিআরই এক্সাম যখন দিতে যাবে তখন এই নান অফ দ্য অ্যাবভ আর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এই দুটো আলাদা অপশানে থাকে, কিন্তু এই প্রিলিমিনারি এক্সামে এই দুটো কিন্তু অপশান একসাথে থাকে। এর আগের কোশ্চেনটা আমরা যেরকম করলাম, দেখো এক্ষেত্রে বলা রয়েছে এখানে ইম্পেরিয়াল কমিশন কর্প কে প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার দেখো, কারেক্ট অ্যান্সার হবে অপশান বি লর্ড কার্জন। অপশান বি লর্ড কার্জন সলিউশনটা দেখে নাও। লর্ড কার্জন এস্টাবলিশড ইম্পেরিয়াল ক্যাডেট কর্প in 1901. Military training was extended for the first time to the Raj Indian subject and in the form of Imperial Cadet Corps by Lord Curzon. Lord Minto served as Governor General and Viceroy of India from 1905 to 1910. অর্থাৎ ইন্ডিয়ার দেখো এখানে বলাই রয়েছে ইম্পেরিয়াল ক্যাডেট ক্রপ, বা এখানে আমরা যেটা পড়লাম ইম্পেরিয়াল কমিশন ক্রপ, ওই একই। এই আইসিসি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন এবং সেখানে গভর্নর জেনারেল নির্বাচন করা হয়েছিল লর্ড মিন্টোকে, এবং ভাইসরয় অফ ইন্ডিয়া, যেটা 1905 থেকে 1910, এটা 1900 করবে, 1910 পর্যন্ত ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 44, 44 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ডিক্লারেশন অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ডন। এটা কিন্তু এর আগের দিনে আমি একটা সেটে করিয়েছিলাম যে বেঙ্গলের যে পার্টিশনটা সেটা কবে হয়েছিল, কবে এখানে ডিক্লারেশন বলা হয়েছে, কবে ঘোষণা করা হয়েছিল। এখানে ঘোষণা করা হয়েছিল একটা ডেটে এবং কার্যকর করা হয়েছিল একটা ডেটে। যখন ডিক্লারেশন বলবে তখন কিন্তু 19 জুলাই 1905 সালে হবে, এবং যখন এটা কার্যকরের কথা বলবে তখন কবে হবে, এর আগের দিনেই বলেছিলাম 16 অক্টোবর 16 অক্টোবর 1905 সালে 16 অক্টোবর এটা অ্যাক্টেড করা হয়েছিল বা কার্যকর করা হয়েছিল, বা ইম্পোস্ট করা হয়েছিল, তোমরা বলতে পারো ইম্পোস্ট করা হয়েছিল 16 অক্টোবর 1905 সালে, এবং এটা ডিক্লারেশন করা হয়েছিল 1905 সালের 19 জুলাই। এবার এটা করেছিল কে? এটা করেছিল লর্ড কার্জন, প্রত্যেকেই জানো লর্ড কার্জন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 45, হু ওয়াজ গিভেন লাইফ পানিশমেন্ট ফর দ্য মার্ডার অফ কর্নেল উইলো? কর্নেল উইলোকে মার্ডার করার জন্য কাকে শাস্তি দেওয়া হয়েছিল? অপশান এ মদনলাল ধিংরা, অপশান বি উধম সিং, অপশান সি ভগৎ সিং, অপশান ডি মনমথন, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? উধম সিংকে হত্যা করেছিলেন কে? উধম সিংকে হত্যা করেছিলেন মদনলাল ধিংরা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সলিউশনটা দেখো, মদনলাল ধিংরা ওয়াজ গিভেন পানিশমেন্ট ফর মার্ডার অফ কর্নেল উইলো। কর্নেল উইলোকে মার্ডার করার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, তাকে অর্থাৎ ফাঁসি দেওয়া হয়েছিল। হি ওয়াজ ইন্ডিয়ান রিভলিউশন ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিটি, তিনি ভারতের বৈপ্লবিক কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন। উধম সিং ওয়াজ এ পাঞ্জাবি রিভলিউশন অ্যান্ড এ ফ্রিডম ফাইটার বিলঙ্গিং দ্য গদর পার্টি বেস্ট নন দ্য অ্যাসিনেটিং মাইকেল ও ডায়ার। অর্থাৎ গদর পার্টির সদস্য হিসেবে উধম সিং মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিল এবং মদনলাল ধিংরা কর্নেল উইলোকে হত্যা করেছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 46, দ্য পোস্ট অফ ইন্ডিয়ান হাই কমিশনার
দ্য পোস্ট অফ ইন্ডিয়ান হাই কমিশন ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য অ্যাক্ট, মানে কোন অ্যাক্টের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে ইন্ডিয়ান হাই কমিশনার বা ইন্ডিয়ান হাই কমিশন এই পদটি সৃষ্টি করা হয়েছিল? অপশান এ দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909 সালের আইন অনুসারে, নাকি ইন্ডিয়ান দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1999, 1919 সালের যে ভারতের আইন, ভারত সরকারের আইন। অপশান সি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, অপশান ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, নাকি নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 1919 সালের আইন অনুসারে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার 1919 সালের আইন অনুসারে এটি সৃষ্টি করা হয়েছিল। দেখো এখানে সলিউশনটা যদি আমরা দেখি, দ্য পোস্ট অফ ইন্ডিয়ান হাই কমিশন ওয়াজ ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919, 1919 সালের ভারত সরকার দ্বারা যে আইন, সেই আইন দ্বারা এটা সৃষ্টি করা হয়েছিল। ফার্স্ট হাই কমিশন হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন উইলিয়াম স্টিফেন মেয়র। উইলিয়াম স্টিফেন্স মেয়র তিনি প্রথম ফার্স্ট ইন্ডিয়ান হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দেখো ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ ভারতীয় বংশভূত হিসেবে কে প্রথম হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে দাবিদা মারওয়ানজি দালাল। দাবিদা মারওয়ানজি দালাল ইনি ছিলেন ভারতীয়দের মধ্যে প্রথম হাই কমিশনার, এবং প্রথম যদি হাই কমিশনারের কথা বলা হয় সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে উইলিয়াম স্টিফেন মেয়র। উইলিয়াম স্টিফেন মেয়র। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড নট টেক পার্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং রাউন্ড টেবিল কনফারেন্স? ভারতের জাতীয় কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি? খুব ইম্পর্টেন্ট গোলটেবিল বৈঠকটা তোমাদের প্রত্যেকটা গোলটেবিল বৈঠক, অর্থাৎ 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল, সেই গোলটেবিল বৈঠকে কারা কারা যোগদান করেছে সেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এর আগে আমি একটা ভিডিও ক্লাসে অবশ্যই বলে দিয়েছিলাম যে ন্যাশনাল কংগ্রেসের যে গোলটেবিল বৈঠকগুলো কারা কারা অংশগ্রহণ করেছিল, কারা কমনলি ছিল, কারা অংশগ্রহণ করেনি। এক্ষেত্রে কোন গোলটেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করেনি? অপশান এ ফার্স্ট, অপশান বি সেকেন্ড, অপশান সি থার্ড, অপশান ডি পার্টিসিপেট ইন অল, অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং অপশান সি, অর্থাৎ প্রথম আর তৃতীয়টাতে কিন্তু অংশগ্রহণ করেনি, দ্বিতীয়টাতে গান্ধীজি অংশগ্রহণ করেছিল। তাই আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নিতে হবে, কারণ আমরা জানি অপশান ইটা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, এই অপশানটা এখানে থাকে, মোর দ্যান ওয়ান অ্যাবভ। এই অপশানটা তোমরা অপশান ইয়েতে বাজবে। দেখো 1930 সালের নভেম্বর মাসে আয়োজন করা হয়েছিল ফার্স্ট গোলটেবিল বৈঠক, যেটা জানুয়ারি পর্যন্ত চলেছিল, এবং নাইদার ন্যাশনাল কংগ্রেস নর দ্য প্রমিনেন্ট পলিটিক্যাল বিজনেস লিডার অফ ইন্ডিয়ান পার্টিসিপেট ইজ দেম বিকজ মোস্ট অফ দেম লর্জ ইন দ্য জেল। বেশিরভাগই জেলে ছিল, সেই কারণে এখানে অংশগ্রহণ করতে পারেনি। সেকেন্ড গোলটেবিল বৈঠক হেল্ড হয়েছিল সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বরের মধ্যে, এবং দিস কনফারেন্স ইন্ডিয়ান টুক পার্ট মহাত্মা গান্ধী। এই ক্ষেত্রে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল, এবং সর্বশেষ যে বৈঠক থার্ড গোলটেবিল বৈঠক সেটা লন্ডনে হয়েছিল নভেম্বর মাসে 1932 সালে। ডেটগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। সেখানেও কিন্তু কংগ্রেস যোগদান করতে রিফিউজ করেছিল, মানে কংগ্রেস যোগদান করেনি, অর্থাৎ প্রথম এবং তৃতীয়তে যোগদান করেনি, দ্বিতীয়টাতে যোগদান করেছিল। কে করেছিল? মহাত্মা গান্ধী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 48, মহাত্মা গান্ধী প্রেসাইড ওভার হুইচ সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অর্থাৎ মহাত্মা গান্ধী কোন সভায়, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের যে বার্ষিক সভা হয় সেই বার্ষিক কোন সভায় তিনি প্রিসাইড করেছিলেন, অর্থাৎ সভাপতিত্ব হয়েছিলেন? গান্ধীজি একবারই মাত্র ইন্ডিয়ান কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বা প্রতিনিধিত্ব করেছিলেন। সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1924, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বেলগাঁও অধিবেশন। কোথায়? বেলগাঁও অধিবেশন। দেখো ডব্লিউ.সি. ব্যানার্জি প্রিসাইড ওভার ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, যেটা বোম্বেতে হেল্ড হয়েছিল 1885 সালে, 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। আর মহাত্মা গান্ধী চ্যারেড ওভার 1924, অর্থাৎ 1924 সালের সেশনে, ন্যাশনাল কংগ্রেসের সেশনে তিনি অংশগ্রহণ করেছিলেন, যেটা আয়োজন করা হয়েছিল। দেখো যেটা আয়োজন করা হয়েছিল বেলগাঁও। জায়গাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বেলগাঁও, 1924 সালে গান্ধীজি, এবং একবারই তিনি নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 49, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হু ওয়াজ নট মেম্বার দ্য ক্যাবিনেট মিশন? এই কোশ্চেনটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখবে এই বছর ওয়েস্ট বেঙ্গলে যে মিসলেনিয়াস এক্সাম হলো না, সেই মিসলেনিয়াস এক্সামে হুবহু এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল।
এই রকম কোশ্চেন আমি বলে রাখি, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় এবং সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের দেওয়া হয়। নতুন করে কোশ্চেন বানানোর পরিমাণটা খুব কমই থাকে। 70 to 80% কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এই কোশ্চেনটা তোমরা যদি মিলিয়ে নাও, আমি মিসলেনিয়াসের 75টা কোশ্চেন, জিকের কোশ্চেন আমি আমার চ্যানেলে করিয়ে দিয়েছি। সেই কোশ্চেনগুলো তুমি দেখো, দেখলে দেখতে পাবে যে ক্যাবিনেট মিশনের সদস্য নয় কে, এটা ছিল এবং অপশানগুলো সেম রয়েছে। লরেন্স, প্যাট্রিক লরেন্স, অপশান বি ওয়াবেলস, অপশান সি স্টেফোর্ড ক্রিপস অ্যান্ড অপশান ডি এভি আলেকজান্ডার অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে হবে ওয়াবেলস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সলিউশনটা দেখো, ওয়াবেল ওয়াজ নট মেম্বার অফ ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। দ্য ক্যাবিনেট মিশন অফ 1946 aimed to discuss the transfer to power from British government to Indian leadership। মানে দেখো এই ক্যাবিনেট মিশনের মুখ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ক্ষমতাটা ভারতীয়দের মধ্যে হস্তান্তরিত করার উদ্দেশ্যে 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল এবং যার অন্যতম সদস্য ছিলেন না ওয়াভেলস। কারা কারা সদস্য ছিলেন একটু দেখে নাও। লর্ড প্যাট্রিক লরেন্স সেক্রেটারি অফ দ্য স্টেট ছিলেন, স্যার স্টিফোর্ড ক্রিপস প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড ছিলেন, অ্যান্ড এভি আলেকজান্ডার দ্য ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমিরালটি। কোশ্চেন নাম্বার 50, হু রোট প্রমফেট নাও অর নেভার? নাও অর নেভার এই কথাটি কে বলেছেন, কার উক্তি এটি? দেখো অপশান এ মোহাম্মদ জিন্না, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি রহমত আলী, অপশান ডি খাফি খান, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। অবশ্যই তোমরা করে নাও মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যাবে রহমত আলী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রহমত আলী রোড দ্য প্রম্পেট নাও অর নেভার। নাও অর নেভার এই কথাটি উল্লেখ করেছেন বা লিখেছেন কে আর রহমত আলী। দ্য পাকিস্তান ডিক্লারেশন titled Now or Never was amply written and published by Chowdhury Rahmat Ali on 28 January 1933। 1933 সালে 28 জানুয়ারি রহমত আলী চৌধুরী ইনিটা রচনা করেছিলেন। হুইচ ওয়ার্ড পাকিস্তান ইউজড দ্য ফার্স্ট টাইম, এবং এই গ্রন্থেই প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করা হয়। আর এটা দ্য রাউন্ড গোলটেবিল বৈঠকের সময় এটা প্রেজেন্ট করা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 51 দেখো, হু ডিক্লেয়ার সতী ইললিগাল? সতীদাহ প্রথা, সতী বলতে এখানে সতীদাহ প্রথাকে বলা হয়েছে, সতীদাহ প্রথাটাকে ইললিগাল ঘোষণা করেছিলেন কে? অপশান এ ওয়ারেন হেস্টিং, অপশান বি উইলিয়াম বেন্টিং, অপশান সি কর্নওয়ালিস, অপশান ডি কার্জন, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সতীদাহ প্রথাটিকে উইলিয়াম বেন্টিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। সতীদাহ প্রথাটাকে নিষিদ্ধ করা হয়েছিল বা ইললিগাল ঘোষণা করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা। 4 ডিসেম্বর, তোমরা অবশ্যই ডেটটা মনে রেখো। দ্য রিফর্ম অফ দ্য ফিনান্স opened up judicial post to Indian and suppressed such practice as sutti, widow মানে সতী or widow burning and the tangi and rituals murder by robber gang। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 52, হোয়েন ওয়াজ দ্য পাঞ্জাবি ল্যান্ড অ্যালিগেশন অ্যাক্ট? পাঞ্জাব ল্যান্ড অ্যালিগেশন অ্যাক্ট এটি প্রকাশ হয়েছিল কখন? অপশান এ 1850, অপশান বি 1895, অপশান সি 1900, অপশান ডি 1905, অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1900 সালে দেখো, তাহলে এক্ষেত্রে 1900 করো, এটা এক্ষেত্রে এটা 1900 হবে। 1900 সালে পাঞ্জাব ল্যান্ড অ্যাসোসিয়েশনটা প্রকাশ হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 53, দ্য ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ওয়াজ এস্টাবলিশড আন্ডার হুজ হেডশিপ? কার সভাপতিত্বে বা কার হেডশিপে, কার সভাপতিত্বে ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট এটা এস্টাবলিশ করা হয়েছিল? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জে এল নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু, অপশান সি জিবি পান্ট, অ্যান্ড অপশান ডি সর্দার প্যাটেল, অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। বলো কোনটা হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সর্দার প্যাটেল। সর্দার প্যাটেল টুক চার্জ দ্য স্টেট ডিপার্টমেন্ট ইন জুলাই 1947। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? ডিপার্টমেন্ট অফ স্টেট এটা এস্টাবলিশ করেছিল সর্দার প্যাটেল।
অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 54, কোয়ার্টজ ক্রিস্টালস ইউজড ইন ক্লক। ঘড়ির মধ্যে কোয়ার্টজ ক্রিস্টাল ব্যবহার করা হয়, সেটি কি হিসেবে ব্যবহার করা, মানে সেটি আসলে কি? কোয়ার্টজ ক্রিস্টাল যে ব্যবহার করা সেটি আসলে কি? সোডিয়াম সিলিকেট, অপশান বি সিলিকন অক্সাইড, অপশান সি জার্মানিয়াম অক্সাইড, অপশান ডি টাইটেনিয়াম অক্সাইড, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে দেখো এখান থেকে কিন্তু আমাদের সায়েন্স পোর্শনটা শুরু হচ্ছে। এর আগে আমরা হিস্ট্রি পোর্শনটা করলাম, অর্থাৎ INM সেকশনটা আমি রেখেছিলাম, তার আগের দিন আমি কিছু জিওগ্রাফি সেকশন রেখেছিলাম। এখান থেকে আমাদের টোটালি সায়েন্সের কোশ্চেনটা পাবে তোমরা। এখানে দেখো কোয়ার্টজ ক্রিস্টাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? কোয়ার্টজ ক্রিস্টালে কারেক্ট অ্যান্সার যাবে সিলিকন অক্সাইড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সলিউশন খেয়াল করো, quartz crystal used in clock is compound of silicon oxide. The crystal form a single with a very accurate frequency so that quartz watch can give the accurate precious as the compared to least mechanical quartz. এটা কি ধরনের কম্পাউন্ড? এই কম্পাউন্ডটা সোডিয়াম এবং সিলিকা দিয়ে মেশানো হয়। এটা ব্যবহার করা হয় প্রধানত ফাউন্ডারি, জার্মেনিয়াম অক্সাইড, ফাউন্ডারির ক্ষেত্রে, মানে কোনো কিছু নির্মাণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। জার্মেনিয়াম অক্সাইড ইনঅর্গানিক কম্পাউন্ড ইউজড ইন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে জার্মানিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আর টাইটেনিয়াম অক্সাইড এটা ব্যবহার করা হয় ইনঅর্গানিক কম্পাউন্ড হিসাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 55 খেয়াল করো, ব্রোমিন কি? কালারলেস গ্যাস, না ব্রাউন সলিড, না হাইলি ইনফ্লেমেবল গ্যাস, নাকি অপশান ডি রেড লিকুইড? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে রেড লিকুইড, অর্থাৎ ব্রোমিন গ্যাসের কালার হচ্ছে লাল রঙের। দেখো ব্রোমিন ইজ এ রেড লিকুইড এলিমেন্ট, ইট ইজ ফায়ারলি অ্যাবান্ডান্ট এলিমেন্ট বাট হ্যাজ এ রিয়ার প্রপার্টি, ইট ইজ অনলি নন মেটাল টু এক্সিস্ট ইন লিকুইড। এটা এক ধরনের অধাতু যেটা তরল আকারে পাওয়া যায়, তরল ফর্মে পাওয়া যায়, এবং এটা যে কোনো জিনিসকে জ্বালিয়ে দিতে পারে, এবং এটা লাল রঙের দেখতে হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 56, গ্যাসেস ইউজড ইন ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, অপশান সি অক্সিজেন অ্যান্ড অ্যাক্টিলাইন, অ্যান্ড অপশান ডি হাইড্রোজেন অ্যান্ড অ্যাক্টিলাইন, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যাক্টিলাইন এবং অক্সিজেন এটি ব্যবহার করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে দ্য গ্যাসেস ইউজড ইন ওয়েল্ডিং আর অ্যাক্টিলাইন। ওয়েল্ডিং ইজ আ ফেব্রিকেশন অর স্কাল্পচার প্রসেস টু জয়েন মেটেলস বা থার্মোপ্লাস্টিক বাই কজিং ফিউশন। অর্থাৎ এখানে যে গ্যাসগুলি অ্যাক্টিলাইন অন্যতম, যেটা ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েল্ডিং মানে কোনো কিছু মেটেরিয়ালসকে জয়েন করার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, আর অক্সিফুয়েল এর প্রসেসের মাধ্যমে এটা হয়ে থাকে। নেক্সট দেখো গ্যালভানাইজেশন, কোশ্চেন নাম্বার 57 খেয়াল করো, গ্যালভানাইজেশন আয়রন পাইপ হ্যাভ এ কোটিং উইথ। অর্থাৎ গ্যালভানাইজেশন পদ্ধতিতে আয়রন পাইপের ওপর যে কোটিং দেওয়া হয় সেটা কিসের প্রলেপ দেওয়া হয়? মানে একটা পাইপের মধ্যে নচড় লেগে গেলে বা জং ধরে গেলে, যেটাকে আমরা মরচে পড়া বলি, সেই মরচে পড়ে গেলে তার উপর একটা কোটিং দেওয়া হয়, যে কোটিংটা দেওয়ার ফলে তাকে গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলা হয়। সেই কিসের কোটিং দেওয়া হয়? অপশান এ জিঙ্ক, অপশান বি মার্কারি, অপশান সি লেড, অপশান ডি ক্রোমিয়াম। বলো এক্ষেত্রে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেখে আমরা গ্যালভানাইজেশন বলবো, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দেখো গ্যালভানাইজেশন আয়রন পাইপ হ্যাভ এ কোটিং অফ জিঙ্ক। গ্যালভানাইজেশন প্রসেসটাতে যেটা জিঙ্কের কোটিংটা দেওয়া হয়, জিঙ্ক যেহেতু নন রিঅ্যাক্টিভ একটা উপাদান, তার ফলে সহজে মরচে পড়ে না এবং সেগুলোকে রক্ষা পায়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, এটা কোশ্চেনের মার্কিংটা ভুল রয়েছে, 58 করো। এখানে কোশ্চেন নাম্বার তোমরা এটা 58 করো। কোশ্চেন নাম্বার 58, দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল স্পেকট্রাম। ওয়েভলেন্থ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম ইন দ্য রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে আমরা আলোক দৃশ্যকে দেখতে পাই? অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে, যেটাকে আমরা দেখতে পাই দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত। অপশান এ দেখো 1300 আংস্ট্রাম থেকে 3900 আংস্ট্রাম, বা 3900 থেকে 7600 আংস্ট্রাম। অপশান সি দেখো 7800 থেকে 8200, নাকি 8500 থেকে 9800। বলো কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা করে নিও। দেখো এখানে আমরা যে ওয়েভলেন্থের কথা বলছি, অর্থাৎ ভিজিবল স্পেকট্রামের ওয়েভলেন্থ, সেটা হচ্ছে 3900 থেকে 7600। এর মধ্যে থাকলেই আমরা তবে সেই আলোক দৃশ্যকে আমরা দেখতে পাবো, ভিজিবল হবে। কোশ্চেন নাম্বার 58, ডিটারজেন্ট ইউজড ফর ক্লিনিং ক্লথেস। জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা ডিটারজেন্ট ব্যবহার করি, সেটা আসলে কেমন? কার্বনেট, অপশান বি বাইকার্বনেট, অপশান সি বিসমিথুয়েট, অপশান ডি না সালফানেটস, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ।
এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, সালফানেট। দেখো ডিটারজেন্ট ইউজড ক্লিনিং ক্লথ আর সালফানেট, এটা সালফানেট জাতীয় এক ধরনের পদার্থ যেটা আমরা ডিটারজেন্ট আকারে ব্যবহার করি জামা কাপড় পরিষ্কার করার জন্য। এ ডিটারজেন্ট ইজ আ সালফেক্টেড, দেখো এ ডিটারজেন্ট ইজ আ A detergent is a surfactant or mixture of surfactant with cleaning properties with diluting solution. This substance usually alkabenzene, sulfonate, a family of compound of a similar but more soluble in hard water. মানে হার্ড ওয়াটারে এটা সবচেয়ে ভালোভাবে গুলে যায় এবং এর মধ্যে অ্যালকাবেনজিন সালফানেট এটার মিশ্রণ থাকে, যার ফলে সহজেই ময়লাগুলো পরিষ্কার হয়। দেখো অপশান কোশ্চেন নাম্বার 59, নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 59, দ্য এলিমেন্ট এক্সট্র্যাক্টেড থ্রু হিউম্যান সুইট, অর্থাৎ মানুষের শরীরে যে ঘাম উৎপন্ন হয় ঘামের মাধ্যমে কোন উপাদানটা বেরিয়ে আসে? অপশান এ সালফার, অপশান বি আয়রন, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ই, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এটা বাঁচতে হবে, কারণ ঘামের মাধ্যমে যে কোনো মিনারেল বেরিয়ে আসে। এখানে তোমরা সলিউশনটা দেখলে বুঝতে পারবে, ঘামের মাধ্যমে সুইট ইজ দ্য মোস্টলি ওয়াটার, সুইট মানে হচ্ছে ঘাম প্রধানত জল হয় এবং এর মধ্যে মিশে থাকে বিভিন্ন ধরনের মিনারেল, ল্যাকটিক অ্যাসিড এবং ইউরিয়া, এই তিনটেই মিশ্রণ থাকে। তার মধ্যে মেনলি যে উপাদানগুলো থাকে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, এটা যেমন থাকে তার পাশাপাশি জিঙ্ক থাকে, কপার থাকে, আয়রন থাকে, ক্রোমিয়াম থাকে, পাশাপাশি সোডিয়ামও থাকে, পটাশিয়ামও থাকে, ক্যালসিয়াম থাকে। এই সমস্ত উপাদানগুলো কিন্তু কম বেশি ঘামের মাধ্যমে বেরিয়ে আসে। যেহেতু এখানে অপশানে দেখো জিঙ্কও রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, তাই আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এটা বাঁচতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 60, ব্লু ভিট্রিয়ল ইজ কেমিক্যালি, ব্লু ভিট্রিয়ল যেটা রাসায়নিক একটা উপাদান, সেটা কি অ্যাকচুয়ালি সোডিয়াম সালফেটের নাম, না নিকেল সালফেট, না কপার সালফেট, না আয়রন সালফেট, নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ বা নান অফ দ্য অ্যাবভ? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কপার সালফেট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কপার সালফেটকে আমরা ব্লু ভিট্রিয়ল বলা হয়। দেখো ব্লু ভিট্রিয়ল ইজ কেমিক্যালি নেম হচ্ছে কপার সালফেট, না ভিট্রিয়ল ইজ ভিট্রিয়ল ইজ অ্যান আর্কিক নেম অফ দ্য সালফেট, সালফেটের একটা আর্কিক নেম হচ্ছে ভিট্রিয়ল। আর এখানে কপার সালফেটটা হচ্ছে ব্লু স্টোন বা ব্লু ভিট্রিয়ল নামে পরিচিত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 61টা খেয়াল করো, দ্য পজিটিভিটি চার্জড পার্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম ইজ কল্ড, অর্থাৎ কোনো একটা অ্যাটম রয়েছে তার সেন্টারে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, সেটা কিসের জন্য? প্রোটনের জন্য, না নিউট্রনের জন্য, না ইলেকট্রনের জন্য, না নিউক্লিয়াসের জন্য? এক্ষেত্রে আমরা বলে রাখি প্রোটনের জন্য। প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে নিস্তরিত কণা। আর প্রোটন আর নিউট্রন সেন্টারে অবস্থান করছে, তাহলে পজিটিভ হচ্ছে কার কারণে? প্রোটনের কারণে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবং অপশান এ প্রোটনের জন্য, কোনটা চার্জ হয়? প্রোটনের জন্য। এবার এখানে যেহেতু নিউক্লিয়াস অপশান রয়েছে, খেয়াল করো নিউক্লিয়াস অপশান রয়েছে এবং নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন আর নিউট্রন থাকে, সেক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস অপশানটা বেছে নিতে হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে নিউক্লিয়াস। দেখো পজিটিভ চার্জ পার্ট অফ সেন্টার অ্যাটমস ইজ কল্ড নিউক্লিয়াস, মানে অ্যাটমের যে কেন্দ্রটা পজিটিভ চার্জ, সেই কেন্দ্রটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস বলবো। সেই কারণে এটা ক্ষেত্রে নিউক্লিয়াস কারেক্ট অ্যান্সার হবে। যদি এলিমেন্ট বলতো তাহলে প্রোটন হতো। সলিড ডাইরেক্টলি ইন্টু গ্যাস, অর্থাৎ সলিড থেকে সরাসরি গ্যাসে উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন বলি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে সরাসরি গ্যাসে পরিণত হয়, মানে তরল পরিণত না হয়, সরাসরি গ্যাস হয়। যেমন ধরো ন্যাপথলিনের ক্ষেত্রে, যেমন ন্যাপথলিনের ক্ষেত্রে এই কঠিন থেকে সরাসরি গ্যাসে হয়ে যাওয়ার মানে প্রবণতাটা লক্ষ্য করা যায়। সেটাকে আমরা ইংরেজিতে কী বলবো? সাবলিমেশন। অপশান বি কনডেনসেশন, অপশান সি ইভাপোরেশন, অপশান ডি বয়েলিং। বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন অর্থাৎ সাবলিমেশন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 63, ইন হিউম্যান সিস্টেম ইনসুলিন কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ, ইনসুলিন কোন জিনিসটাকে নিয়ন্ত্রণ করে? অপশান এ ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, না নিউক্লিক অ্যাসিড, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ।
এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কার্বোহাইড্রেটকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন। নেক্সট কোশ্চেন নাম্বার 64, দ্য অ্যান্টিবায়োটিক অ্যামং দ্য ফলোয়িং ইজ, নিম্নের কোনটি অ্যান্টিবায়োটিক? অপশান এ দেখো পেনিসিলিন, বি অ্যাসপিরিন, অপশান সি দেখো প্যারাসিটামল, অপশান ডি সালফারডাইজিন, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে পেনিসিলিন এবং অ্যাসপিরিন এই দুটোই কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করছে, তাহলে আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হিসেবে অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 65, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্টলি কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট কোনটি? নিম্নের মধ্যে কোনটিতে সবথেকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়? উইট, বার্লি, রাইস, মেজ। দেখো কার্বোহাইড্রেটের কথা, এক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ রাইসে আমরা সর্বাধিক পরিমাণে কার্বোহাইড্রেটটা পাবো। দেখো রাইস ইজ মোস্টলি কার্বোহাইড্রেট আর সার্জেন্ট স্টার্চ অ্যান্ড ফাইবার ফাউন্ড ইন ফ্রুট গ্রেন, অর্থাৎ এর খাদ্যশস্যের মধ্যে অধিক পরিমাণে ফাইবার এবং স্টার্চটা লক্ষ্য করা যাচ্ছে, সেই হিসেবে কার্বোহাইড্রেটের পরিমাণ এই উপাদানের মধ্যে সবথেকে বেশি, অর্থাৎ রাইসের মধ্যে সবথেকে বেশি। এখানে কোশ্চেন নাম্বার 66, দ্য হেভিয়েস্ট মেটাল অ্যামং দ্য ফলোয়িং, নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটির সবথেকে ভারী ধাতু? অপশান এ গোল্ড, অপশান বি সিলভার, অপশান সি মার্কারি, অপশান ডি প্লাটিনাম। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, মার্কারি সবথেকে ভারী ধাতু। দেখো মার্কারি ইজ দ্য হেভিয়েস্ট মেটাল অ্যামং দ্য ফলোয়িং। এবং প্রত্যেকটার যে নাম, বৈজ্ঞানিক নাম বা রাসায়নিক নাম, কেমিক্যাল নামগুলো তোমরা অবশ্যই করে রাখবে। মার্কারিকে আমরা এইচজি বলি এবং গোল্ডকে আমরা এইউ বলি, সিলভারকে আমরা কি বলি? সিলভারকে এজি বলা হয়। নেক্সট দেখো 67, স্টেনলেস স্টিল ইজ অ্যান অ্যালয় অফ, স্টেনলেস স্টিল কী কী উপাদান দ্বারা গঠিত? অপশান এ আয়রন নিকেল, অপশান বি আয়রন ক্রোমিয়াম, অপশান সি কপার ক্রোমিয়াম, অপশান ডি আয়রন জিঙ্ক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো তো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়রন অ্যান্ড ক্রোমিয়াম, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আয়রন অ্যান্ড ক্রোমিয়াম দিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 68, টু প্রোটেক্ট ব্রোকেন বোন প্লাস্টার অফ প্যারিস ইজ ইউজড, ইট ইজ, অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস হাড় ভেঙে যাওয়ার পর প্লাস্টার করতে ব্যবহার করা হয় প্লাস্টার অফ প্যারিস, সেটি ব্যবহার করা যে হয় সেটা আসলে মূল উপাদান কী থাকে? অপশান এ স্ল্যাকড লাইম, অপশান বি ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি ক্যালসিয়াম অক্সাইড, অপশান ডি জিপসাম, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে বলো তো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে জিপসাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্লাস্টার অফ প্যারিস ইউজড, যেটাকে আমরা বলি জিপসাম, কুইক সেটিং জিপসাম প্লাস্টার অফ কনসিস্ট। জিপসাম যেটা ফাইন হোয়াইট পাউডার, যেটা ক্যালসিয়াম সালফেট হেমাটাইটের মিশ্রণ থাকে। কোশ্চেন নাম্বার 69 অর্থাৎ 69 নম্বর প্রশ্নটা দেখো, এ হাইড্রোকার্বন ইন হুইচ টু কার্বন অ্যাটম আর জয়েন্ট বাই ডুয়েল বন্ড ইজ কল্ড, মানে হাইড্রোকার্বন যেটা দুটো কার্বন অ্যাটম দ্বারা গড়ে উঠছে, যেটা ডবল বন্ড দ্বারা যুক্ত করছে, সেটাকে আমরা কী বলবো? অ্যালকাইল, অ্যালকেন, অ্যালকাইন, অপশান ডি দেখো অর্গানিক বন্ড, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে যখন দুটো কার্বন বন্ড যুক্ত হবে তখন সেটাকে ডবল বন্ডে যুক্ত হলে সেটাকে আমরা অ্যালকিন বলবো। অ্যালকিন কত হয়? অপশান বি এ রয়েছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এবং নেক্সট দেখো আর দুটো কোশ্চেন রয়েছে এই সেটের। কোশ্চেন নাম্বার 70, কেমিক্যাল নেম অফ ভিনিগার, ভিনিগারের রাসায়নিক নাম কি? মিথেনল, অপশান বি ইথিনল, অপশান সি অ্যাসিটিক অ্যাসিড ইথাইল ল্যাকটেট, অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো যার কেমিক্যাল ফর্মুলাটা, এটা তোমরা অবশ্যই করে রাখবে, C2H5OH। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 71, দ্য অ্যাসিড ইউজড ইন কার ব্যাটারি, গাড়ির ব্যাটারিতে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? দেখো অ্যাসিটিক অ্যাসিড, অপশান এ, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি নাইট্রিক অ্যাসিড, অপশান ডি সালফিউরিক অ্যাসিড। আমরা প্রত্যেকেই জানি ব্যাটারি মানেই সালফিউরিক অ্যাসিড, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। আর সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 72, দ্য গ্যাস হুইচ কাম আউট অন ওপেনিং সোডা ওয়াটার, সোডা ওয়াটারের যে বোতল সেটা খুললে আমরা যে গ্যাস পাই সেটা কি? কার্বন ডাইঅক্সাইড, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল 2018 সালের প্রশ্নপত্রটা, পুরোটাই তোমাদের সামনে আলোচনা করে দিলাম 3টে ক্লাসের মাধ্যমে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্য, সেটা তোমরা বিহারের এক্সামের বলো বা কেন্দ্র সরকার সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনগুলো অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কারণ সমস্ত জায়গা থেকেই কিন্তু কোশ্চেন কপি করা হয়, যে কোনো স্টেটের বিভিন্ন এক্সাম থেকে কিন্তু যে কোনো স্টেটে কোশ্চেন দিতে পারে, তাই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসগুলি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।